হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, নিরঞ্জন কুমার ভার্সেস আদার ভার্সেস মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড আদার্স। এখানে তোমাদের রয়েছে মিনিস্ট্রি অফ অফিসিয়ালস রেলওয়ে অ্যান্ড আদার্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ফাইলিং ডেট ছিল সেটা তোমাদের ছিল হচ্ছে তোমাদের 21/01/2025, ঠিক আছে। এবং তারপরে তোমরা জানো যে প্রেজেন্ট যেটা নেক্সট লিস্টিং ডেট দেওয়া হয়েছে, দেখো এখানে তোমাদের বড় করে দেখাচ্ছি, 12/11/2025, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। এবং কালকে মানে গতকাল তোমাদের একটা নোটিশ পাবলিশ হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ব্যাপারটা রিজার্ভড রয়েছে, অর্থাৎ একই জিনিস যেটা আমরা জানতাম সেটা কি নোটিশ আকারে পাবলিশ করে বলা হয়েছিল যে রিজার্ভড রয়েছে, ঠিক আছে। আজকে বলা হচ্ছে যে আজকে 11 তারিখ, খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে বিহারে একটা তোমাদের কিন্তু ভোটের ব্যাপার আছে, এবং আমি বলেছিলাম আসলে তার পরেই আসবে, তার আগে আসা পসিবল নয়। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 12/11/2025 কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে নেক্সট লিস্টিং ডেট, মানে নেক্সট ডেট তোমাদের যেটা এই কোর্টের ব্যাপারে মানে কেসের ব্যাপারে কিছু যদি ক্যাটের বলার থাকে তো ওটার এই ডেটেই হবে, সেটা হচ্ছে মানে আগামীকাল, অর্থাৎ 12/11/2025, এবং কোর্ট নম্বর 3-এ কিন্তু এটাকে লিস্ট করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, এখানে আর তেমন কিছু বলার নেই। কালকের যে তোমরা যদি অর্ডার কপি দেখতে হয় তোমরা একদম নিচে চলে যাবে, দেখতে পাচ্ছ 4/11/2025 তোমাদের যে অর্ডার ডেলি অর্ডার ছিল সেটা তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছিল। এটা 4/11/2025-এর অর্ডার, কিন্তু পাবলিশ হয়েছে কালকে, ঠিক আছে, অনলাইন দেওয়া হয়েছে কালকে, যদিও 4/11/25 বলে ডেট লিস্ট করা হয়েছে। হতে পারে 12/11/2025, মানে আগামীকাল যে নোটিশটা আসবে সেটা হয়তো 4/11 বলেই এখানে দিয়ে দেওয়া হবে, বাট অ্যাকচুয়ালি ওটা 12/11/2025-এ বেরোবে। যাই হোক, দেখা যাক কালকে কি তোমাদের আসে। সবাই এক্সপেক্ট করছে যে ফাইনাল জাজমেন্ট যেটা ক্যাট দেবে সেটা কালকেই আসবে, আমিও এক্সপেক্ট করছি, কারণ যত তাড়াতাড়ি জাজমেন্ট আসে তত তাড়াতাড়ি বোঝা যাবে যে কোন দিকে কেসটা লিড করছে, কোন দিকে কেসটা যাচ্ছে, এবং সেই অনুযায়ী কোন দিন পরীক্ষা হতে পারে। এখনও আমার যতদূর মনে হয় যে নভেম্বরে এক্সাম হওয়ার পসিবিলিটি বেশ কম, আর নভেম্বরে এক্সাম হওয়ার পসিবিলিটি কম মানে 17 তারিখ তো হবেই না, এটুকু ছেড়ে দাও, তারপরে যদি হয় তারপরে কবে হতে পারে সেটা একটা পসিবিলিটি আছে। তো আমরা এক্সপেক্ট করছি যে ফ্রেশ মান্থ অর্থাৎ ডিসেম্বর থেকে এক্সাম হওয়ার পসিবিলিটি কিন্তু আছে, ঠিক আছে। আর যদি ডিসেম্বরে না হয় তাহলে জানুয়ারিতে। এবং এর মধ্যেও একটা কতগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন যদি হাইকোর্ট যদি আবার কোনো ইন্টারিম অর্ডার দেয় সেক্ষেত্রে একটা অন্য জিনিস আছে, কারণ হাইকোর্টের লাস্ট ডেট 13 তারিখ আছে, 13/11/2025, মানে আগামীকালের পরের দিন, ঠিক আছে, গেল। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি মাঝখানে সুপ্রিম কোর্ট হয় তাহলে ব্যাপারটা কোন দিকে যায় সেটা অন্য কথা, কিন্তু এখনও অবধি কালকেই তোমাদের লিস্টিং ডেট দেওয়া হয়েছে। এবার এই টেনশনের যে আবহ তৈরি করা হচ্ছে, বা টেনশনের আবহ অলরেডি তৈরি হয়েছে কোর্ট কেস নিয়ে, বা প্রচুর ভিডিও আপলোড করে যে টেনশনের একটা আবহ তৈরি করা হচ্ছে, সেই ব্যাপারে আমি একটা কথা বলি। দেখো, আমি একটা জিনিস তোমাদের বলি, তোমাদের অনেকের, আমি ফ্রেশ পেজে যাচ্ছি, এটা তো তোমরা দেখে নিলে যে 12 তারিখ 12/11/2025 কিন্তু নেক্সট লিস্টিং ডেট দেওয়া হয়েছে। এটা তোমরা এইখানে আমি তোমাদের তো বলেও দিয়েছিলাম যে আমার অপেক্ষা বা কারোর অপেক্ষা করতে হবে না, নিজেদের কাছে তোমরা 296 লিখবে কেস নাম্বারে, এবং সালে 2025 লিখলেই তোমরা অটোমেটিক এটাকে পেয়ে যাবে। কীভাবে বলেছিলাম সেটা তোমাদের সব বলে দিতাম। তো সেলফ রিলায়েন্ট হওয়াটা দরকার, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা দরকার, কারণ পরীক্ষা দিতে যাচ্ছে, সবসময় ওর তার না করাই ভালো। তো যাই হোক, এবার তোমাদের আমি একটু এডুকেশন বা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কতগুলো ছোটোখাটো কথা বলবো, কারণ এক্সাম স্ট্র্যাটেজি মোটামুটি সবাই জানো, কারণ 2 মাসের তো পরীক্ষা নয়, এটা 1 বছর আগের ফর্ম ফিল আপ হয়েছে। 28/11/2025 ফর্ম ফিল আপ হয়েছে, আবার মানে শর্ট নোটিশ বেরিয়েছিল, আবার 28/11/2025 আসতে গেল, তখন 1 বছরের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সবাই মোটামুটি পড়াশোনা করেছো, তো চলো দেখা যাক যে কীভাবে আমরা ব্যাপারটাকে আবার ম্যানিপুলেট করতে পারি। এখন আমি বলবো আমাদের দরকার হচ্ছে মেন্টাল স্ট্র্যাটেজি, আমাদের কোনো এক্সাম স্ট্র্যাটেজি দরকার নেই। এক্সাম যা স্ট্র্যাটেজি যা করার সেসব 5 মাস আগে দেওয়া উচিত, এবং সেই 5 মাস আগে পড়াশুনো করা উচিত। এখন প্র্যাকটিস চলছে সবার, আমি জানি, যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছি, যারা জাস্ট মুখ দেখাতে পরীক্ষা দিতে যাও তাদের কথা বাদ দাও, যারা পরীক্ষা দিতে যাও সিরিয়াস স্টুডেন্ট আমি তাদের কথাই বলছি। তাদের স্ট্র্যাটেজি নিয়ে এখন আর কাজ নেই, তাদের মেন্টাল স্ট্রেংথটাকে কীভাবে তোমরা ধরে রাখবে, এই টেনশনের আবহে টেনশনটাকে কীভাবে বাতিল করবে, এইটা তোমাদের জানার দরকার। চলো সেটা নিয়ে দুটো কথা বলবো। দেখো, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে আমি এক্সপেক্ট করব যে তোমরা প্রত্যেক দিন ফিজিক্স রিভিশন দিচ্ছ, আর প্রত্যেক দিন কেমিক্যাল মানে কেমিস্ট্রিকে রিভিশন দিচ্ছ। বায়োলজি তুমি 2 দিন অন্তর একদিন বা একদিন অন্তর তুমি রিভিশন দিতে পারো, ঠিক আছে। বায়োলজিকে তুমি কী করতে পারো, 2 দিন অন্তর রিভিশন দিতে পারো, ঠিক আছে। 2 ডেজ 2 দিন অন্তর তুমি কী করতে পারো, তুমি রিভিশন দিতে পারো। আমি তোমাদের বলেছিলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু তোমাদের পার ডে রিভিশন দিতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, ম্যাথে যদি তুমি জিওমেট্রি শুরু করে থাকো আর যদি নতুন হয়ে থাকো অন্য কথা,
ম্যাথ যদি তোমার জিওমেট্রি মোটামুটি প্র্যাকটিস থাকে, আর যদি অ্যালজেব্রা তুমি প্র্যাকটিস করতে থাকো, মানে অ্যালজেব্রা থেকে প্রচুর প্রশ্ন এসছে, ঠিক আছে, অ্যালজেব্রা প্র্যাকটিস করতে থাকো, আর যদি তোমার স্ট্যাটস মানে স্ট্যাটিস্টিক্স যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তাই আমি বলবো এই তিনটেকে পার ডে প্র্যাকটিস করার দরকার, জিওমেট্রি, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স। আমি যদি তোমাদের বলি পরিমিতি, পরিমিতি তুমি দুদিন অন্তর একদিন তুমি প্র্যাকটিস করতে পারো, দুদিন অন্তর তুমি পরিমিতি প্র্যাকটিস করতে পারো, বা 3 দিন অন্তরও করতে পারো। কারণ পরিমিতি মোটামুটি কিছু আছে যেগুলো টাফ, সেগুলোকে যদি তোমার প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে, তাহলে পরিমিতি মোটামুটি 1 সপ্তাহ অন্তর প্র্যাকটিস করলে অসুবিধা নেই, শুধু স্পিডটাকে মেনটেন করাটা দরকার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি বলি পাটিগণিত, পাটিগণিতের ক্ষেত্রে তুমি কী করবে, দেখো পাটিগণিতে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, পাটিগণিতে মেজর যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে মেজর চ্যাপ্টার হচ্ছে তোমাদের টাইম, স্পিড, ডিস্টেন্স, ঠিক আছে, গেল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের SI/CI, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সেটা হচ্ছে, দেখো পাটিগণিতের মধ্যে নাম্বার সিস্টেম পড়ে না, নাম্বার সিস্টেম কিন্তু তোমাদের অন্য একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে, অনেকে পাটিগণিতের মধ্যে নাম্বার সিস্টেম বলে দেয়, বা নাম্বার সিস্টেম কিন্তু পাটিগণিতের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো নাম্বার সিস্টেমটাকেও তোমরা পার ডে প্র্যাকটিস করতে থাকো। এই প্রথম যে 1, 2, 3, 4 বলেছি, এই 4টে পার ডে প্র্যাকটিস করাটাই দরকার। দুদিন অন্তর পরিমিতি, আর পাটিগণিতের মধ্যে টাইম, স্পিড, ডিস্টেন্স, SI/CI, তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেম, P&C বলে লিখে দিচ্ছি, বোট অ্যান্ড তোমাদের স্ট্রিম, BS বলে লিখে দিচ্ছি। নেক্সট তোমাদের আসতে হচ্ছে প্রফিট লস, P&L বলে লিখছি। এই যে কটা চ্যাপ্টার বললাম, 1, 2, 3, 4, 5টা, এই 5টা চ্যাপ্টার তোমাদের ডেলি প্র্যাকটিস না করলেও অন্তত 2 থেকে 3 দিন অন্তর প্র্যাকটিস করাটা দরকার, ঠিক আছে, 2 থেকে 3 দিন অন্তর প্র্যাকটিস করাটা দরকার। আর PYQ লাগাও এই মুহূর্তে, যেটা প্র্যাকটিস কোথা থেকে করবে, কীভাবে তুলবে, ফার্স্ট অফ অল PYQ, প্রথম হচ্ছে PYQ লাগাও। PYQ ভেরি ইম্পর্টেন্ট, কেন? কারণ PYQ দেখলে তোমার যদি PYQ তুমি পারো, তোমার মধ্যে একটা কনফিডেন্ট বুস্ট হয় যে না, আমি এক্সামে যা প্রশ্ন পড়েছে সেগুলো আমি পারছি। এই কনফিডেন্ট বুস্টের জন্যই তো আমি তোমাকে বললাম যে এই ছোটো কথাটা বলবো। তা কনফিডেন্ট বুস্টের জন্য তোমাকে PYQ মাস্ট লাগাতে হবে। PYQ এর যত প্রশ্ন আছে, যদি তুমি সব না পারো, তুমি যদি 95%-এর ওপরে পারো, তাহলে তোমার প্রিপারেশান ওকে আছে, ঠিক আছে। ওকে থেকে আরও ওকেস্ট করার জন্য, মানে মোস্ট ওকে করার জন্য তোমরা কী করতে পারো, সেটা হচ্ছে একটুখানি তোমরা মোটামুটি ঘাঁটলে, মোটামুটি ইউটিউব ঘাঁটলে বা গুগল ঘাঁটলে তোমরা মোটামুটি ভালো লেভেলের কোশ্চেন্স পেপারে পেয়ে যাবে। তো সেখান থেকেও কোশ্চেন উঠিয়ে নিতে পারো, বা বিভিন্ন মক টেস্ট আছে যে সমস্ত অ্যাপ দেয়, প্ল্যাটফর্ম দেয়, তাদের থেকেও নিয়েও তুমি পড়তে পারো। তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট এই সময়, কিন্তু কোর্স ইম্পর্টেন্ট নয়, আমি বারবার বলবো, কোর্স ইম্পর্টেন্ট নয়, নো কোর্স এই সময় ইম্পর্টেন্ট নয়। এই সময় ইম্পর্টেন্ট হচ্ছে COURSE, কোর্স ইম্পর্টেন্ট নয়। এই সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি বারবার বলবো, পরীক্ষা তোমাদের যদি ডিসেম্বরেও হয়, 2 মাসে কোর্স নিয়ে তুমি বিশাল কিছু করতে পারবে না। সে তুমি যারই কোর্স নাও না, তুমি যদি আইনস্টাইনের কোর্স নিতে, তুমি যদি APJ আব্দুল কালামেরও কোর্স নিতে, তাও আমি বলতাম নিও না। তার কারণ ওনারা মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও ওই কোর্সটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে না, কারণ তুমি একদম দোরগোড়ায় চলে এসছো। কোর্স ইম্পর্টেন্ট হতো যদি 5 মাস আগে নিতে, ঠিক আছে। আমার কোর্সও আমি বলবো নিও না, কোনো কোর্স তুমি নেবে না। এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা বললো স্যার প্র্যাকটিসের জন্য তারা একটা কোর্স দিন, সেটা হতে পারে। প্র্যাকটিস বেস যদি কোর্স বলো, সেটা তোমরা যদি আমাকে বলো, আমি একটা কোর্স তোমাদের করিয়ে দিতে পারি। তো আমি মেজরলি প্র্যাকটিসটা ফ্রিতেই করাই, ঠিক আছে। তো আমি আবার তোমাদের ম্যাথে ফিরছি, ঠিক আছে। আমাদের তো অলরেডি তোমরা জানো ফিজিক্স আমাদের প্র্যাকটিস সেট চলছে, কেমিস্ট্রি আমি এখনও স্টার্ট করিনি, ফিজিক্সই আমাদের চলছে মেনলি, ঠিক আছে। বায়োলজি মাঝখানে আমি একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের হার্ট বেসড ক্লাস। আর ম্যাথ আমি ফিরছি, ম্যাথ তোমাদের ফ্রিতে আমি প্র্যাকটিস করানো স্টার্ট করবো। PYQ নেবো, ঠিক আছে। তোমাদের NTPC 2025 আমি কী নেবো তোমাদের সেটাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল NTPC 2025, ঠিক আছে। তোমরা দেখবে যে এই ভিডিওগুলো করার মাধ্যমে অনেকে কোর্সের কথা বলেন, তাদের নিজস্ব ব্যক্তিগত যে কোর্স সেটা সেল করার কথা বলেন, ঠিক আছে। আমি কিন্তু কোর্সের কথা একদমই বলি না। তোমরা দেখবে এখানে যত ভিডিও আছে, মোটামুটি কোনো ভিডিওতেই আমি কোর্সের কথা তেমন একটা বলি না, ঠিক আছে। তো এখানে তো বারণই করলাম ডাইরেক্ট কোর্স নিও না, না আমার না কারণ। NTPC 2025 গেল এক, ইম্পর্টেন্ট খুব। নেক্সট হচ্ছে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2022, সরি 2022 RRC গ্রুপ ডি, ঠিক আছে, RRC ডি বলে লিখছি। তো এই দুটো পেপার তোমার প্র্যাকটিস করাটা খুব দরকার। NTPCর মধ্যে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বোথ পড়বে, ঠিক আছে। NTPC গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, এই দুটোই তোমার কিন্তু ইম্পর্ট্যান্ট। তো দুটোই তোমাকে কিন্তু প্র্যাকটিস করাটা খুব দরকার। আমি আর এখানে আর বাড়তি কিছু লিখছি না, সবাই জানো। সো ফালতু পেজ ভর্তি করে লাভ নেই, ঠিক আছে। এবার আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে রিজনিং, ঠিক আছে। রিজনিং কী করবো, দেখো রিজনিং ডেলি প্র্যাকটিস করাটা দরকার। তোমরা রিজনিং আমি স্যার পারছি, আমি কেন ডেলি প্র্যাকটিস করতে যাবো, এটাই সবথেকে রং জিনিস। রিজনিং তুমি কি
10টা প্রশ্ন 2 মিনিটে করতে পারছো, বা মিনিমাম 5 মিনিটে করতে পারছো 10টা প্রশ্ন? এইটা আগে দেখো তো একটুখানি। 5 মিনিটে কি 10টা প্রশ্ন? তাও আমি বেশি বলছি, তার মানে মিনিট পিছু 2টো করে প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ রং। মিনিট পিছু 4টে করে, মিনিমাম 3টে, 3 থেকে 4টে করে, মানে ইজি কোশ্চেন্সগুলো তোমাকে মিনিটে 5টা করে করতে হবে। তুমি কি এটা পারছো? ঠিক আছে, যদি এইটা পারো তাহলে ইম্পর্টেন্ট, কারণ রিজনিংয়ের ওয়েটেজ কিন্তু সাংঘাতিক। গ্রুপ ডিতে কিন্তু রিজনিংয়ের ওয়েটেজের সাংঘাতিক। ঠিক আছে, সো 30টা কোশ্চেন্স তোমাদের কিন্তু উইদিন 15 মিনিট 10 মিনিট করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি ভাবো 30টা কোশ্চেন্স রিজনিংয়ে তুমি যদি 10 থেকে 12 মিনিটে না করতে পারো, 15 মিনিট বেশি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিটে না করতে পারো তাহলে কিন্তু গন্ডগোল। 10 মিনিট করা মানে কিন্তু 3টে কোশ্চেন্স তুমি নিচ্ছ 1 মিনিটে, এইভাবে কিন্তু 10 মিনিট। তা আমি তোমার ওই জন্যই বলেছি যে 3 থেকে 4টে কোশ্চেন্স তুমি নিজেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, সায়েন্স তোমাদের যে 25টা কোশ্চেন্স পড়বে, সায়েন্স যে 25টা কোশ্চেন্স পড়বে, 25টা কোশ্চেন্স তুমি 20 মিনিটে কভার করাটা খুব দরকার তোমাদের। ঠিক আছে, তো 10 আর 20 কত হয়ে গেল? 30 হয়েই গেছে। আর 30 মিনিট কি থাকবে? দেখো ম্যাথ আছে, এখন ওই ম্যাথের কথা বলিই নি এখনও। আর তারপর কি আছে? জিকে আছে। তাহলে কেন আমি বলছি বুঝতে পারছো তো আশা করি, যে কেন আমি এখানে 10 আর এখানে 20 বলেছি? নিজেরাই ভেবে দেখো কেন বলেছি। যার মাথায় ঘিলু আছে সে ইজিলি ধরতে পারবে যে স্যার আপনি কেন বলছেন কথাটা। ঠিক আছে, আমি কোনো স্ট্র্যাটাজি হাওয়ায় ভাসিয়ে দেই না, বাস্তবে যা হতে পারে, যা ঘটতে পারে, যা ঘটানো যেতে পারে, তার উপর বেস করে লজিক্যাল স্ট্র্যাটেজি দিই। ঠিক আছে, তো আমি এইটা, আর দেখো কোনটা পড়বো বায়োলজিতে, কোনটা পড়বো ফিজিক্স, এসব তো সব তোমরা জানো, কারণ আমি পুরনো দিনেও তোমাদের সব ভিডিও দিয়েছি। এগুলো কি আবার বলার দরকার? যদি বলার দরকার হয় কমেন্টে বলো, আমি আরেকবার বলে দেবো। কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটাই এখন জানার দরকার নয়। এখন সব চ্যাপ্টারে রিভিশন দেওয়ার প্রয়োজন। এভরি চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার বেশি পড়েছে বলে আমি শুধু এইটাই পড়বো, এটা করলে কিন্তু ভুল করবে। কারণ মাথায় রাখো যে 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছে। 1 কোটি নয়, 1 কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি জাস্ট কটা চ্যাপ্টারকে বাজবো আর পড়ে নেবো আর তুড়ি মেরে উড়িয়ে দেবো এক্সাম, ভাই কাট আপটার কথা মাথায় রেখো একবার। কাট আপটার কথা একবার মাথায় রেখো, কারণ 1,08,00,000 মধ্যে মাত্র 32,400 সামথিংকে নিতে হবে রেলওয়েকে। সো কাট আপটা সেই লেভেলে যাবে আর প্রশ্ন সেই লেভেলে হবে, কারণ এতজন স্টুডেন্টকে তো বাধ্য দিতে হবে না, এটা বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক, এবার তোমাদের যদি বলে এক্সাম কবে, দেখো এক্সাম কবে, এক্সাম কেন হচ্ছে না স্যার আমার টেনশন হচ্ছে, তার জন্য আমি একটা ছোট্ট কথা বলছি। যদি তুমি জেনারেল হয়ে থাকো, আমি এই পেজটাকে অফ করে দিচ্ছি, আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি। যদি তুমি জেনারেল হয়ে থাকো আর যদি তুমি 75 পাও, তোমার প্রিপারেশন ইজ নট ওকে। ক্লিয়ার হলো? তোমার প্রিপারেশনই ঠিক নয়, তো তুমি পরীক্ষা দেওয়ার জন্য কেন উতলা হচ্ছ? তুমি পরীক্ষার ডেট তোমার যদি পিছোয় সেটা তোমার পক্ষে মঙ্গল, কারণ তুমি এই 75টাকে 80তে নিয়ে যেতে পারবে রে বাবা। জেনারেল যদি হয়ে থাকো আর যদি 80 নিচে তোমার আসে, তাহলে হয়ে গেল ওখানে খতম। এসসি এসটিদের ক্ষেত্রে আমি বলবো, এসসি এসটিতে সেভ স্কোর আমি বলবো 70 ধরে চলো, বেশি নামিও না। তুমি যত তুমি 65 ধরবে, তোমার উঠবে 55। তুমি কি সেটা চাও? 55 কাটা পেলো বেঁচে যাবে তুমি, কিন্তু 70 টার্গেট রাখো, আমি এইটা ফার্স্ট বলবো। জেনারেল হলে 80+, নেগেটিভ মার্কিং ছাড়া র মার্কসের কথা বলেছি আমি। ঠিক আছে, 75 যদি ওটা তুমি যদি জেনারেল হতো, আমি বলবো বাবা নমস্কার, প্লিজ ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ তোমার 75 আসছে মানে, না ওভার কনফিডেন্ট তুমি কী করে হচ্ছ? 75 মানে কটা কোশ্চেন্স ভুল করলে 75 আসে সেটা একবার ভেবে দেখেছো? তুমি তো 75টা ভাবছো, তুমি গাছের নিচের দিকটা দেখছো যে কতটা উঠেছি আমি, গাছের ওপর দিকটা দেখছো না তো যে কতটা উঠতে আমার বাকি আছে। এটা তো করার দরকার নাকি? ইয়েস আর নো বলো। ঠিক আছে, রিজনিং স্যার আমার রিজনিং ওই ছোটোখাটো কোডিং ডিকোডিং ভুল হচ্ছে। কিছুদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিলো, আমি বললাম তোমার যদি কোডিং ডিকোডিং ভুল হয়ে থাকে তাহলে কঠিন পাজল দেয় তুমি তো সেখানে ভুল করে আসবে। ছোটোখাটো কোডিং ডিকোডিং ভুল হচ্ছে নাকি? কোডিং ডিকোডিং ভুল হওয়া মানেই সেটা হচ্ছে অভিশাপ। কোডিং ডিকোডিং কোনো ভুল হওয়ার জায়গাই নেই। রিজনিংয়ে 28 সর্বনিম্ন হতে পারে তোমার, 25 যদি যায় ইউ আর নট ইন দ্য পজিশন, কারণ ফর্ম ফিল আপটা 1,08,00,000 হয়েছে। 25 যদি যায় তাহলে ইউ আর নট ইন দ্য পজিশন। 28 তোমাকে তুলতেই হবে, বেটার 30 তোলা। তার মানে তুমি ভাবো রিজনিংয়ে তোমার 2টো বাদ গেল, সায়েন্স তোমার 2টো বাদ গেল, ম্যাথে তোমার 3টে বাদ গেল, জিকে তোমার 5টা বাদ গেল, তাহলে 5 আর এখানে কত হচ্ছে তুমি ক্লিয়ারলি দেখো তুমি একবার। 12খানা কোশ্চেন্স তুমি ভুলই করে দিয়ে আসছো, 12খানা কোশ্চেন্স তুমি ভুলই করে দিয়ে আসছো, মানে তুমি অ্যাটেম্পটই করছো না। এই 12খানা কোশ্চেন্স তোমার আনঅ্যাটেম্পটেড, 12খানা কোশ্চেন্স তোমার, আর জিকে তো উল্টো পাল্টা দেয়, ওই জন্য 5টা ধরেছি আমি। তো 12খানা কোশ্চেন্স তোমার অলরেডি আনঅ্যাটেম্পটেড, আবার করার মধ্যে সিলি মিস্টেক হবে, ভুল যাবে, তাহলে অটোমেটিক সেখানে 20টা বাদ পড়ে যাচ্ছে। এবার তুমি যদি ভাবো যে স্যার রিজনিংয়ে আমি 2টো বাদ দিয়ে আসবো, তাহলে গন্ডগোল কোথায় হবে বুঝতে পারছো? এই জন্য আমি বলছি 28 এনাফ নয়, 30তে 30 তোলা ইম্পর্টেন্ট। 28টা একটা লেজিটিমেট মার্কস হতে পারে। ঠিক আছে, মানে ভাবো সবাই যখন 10-এ 10 পাচ্ছে, তোমার কি উচিত 10-এ 8 পাওয়া?
10-এ 8 রং খারাপ মার্কস নয়, কিন্তু ভালো খারাপের প্রশ্ন নয় এটা। আমি কতবার তোমাদের পা ধরে বলবো, ভালো খারাপের প্রশ্ন নয় এটা। প্রশ্নটা হচ্ছে সিলেকশনের প্রশ্ন, ঠিক আছে? তুমি কতটা ভালো রিজনিংয়ে কেউ প্রুফ দেখতে চাইছে না, তোমাকে বলছে ভাই তুই সিলেকশন পেয়েছিস কিনা। তো 10-এ 10 পেলে এখন সিলেকশন হচ্ছে, 10-এ 8 পেলে নয়। 10-এ 8 গুড মার্কস, গুড মার্কস নিয়ে লাভ নেই আমার সিলেকশন দরকার, তার জন্য 10-এ 10 পাওয়াটা ইম্পর্টেন্ট। তো তুমি রিজনিংয়ে 20, 30-এ 28 পেয়ে কী হবে তোমার? যদি 28 হয় তাহলে চেষ্টা করো কী করে ওটাকে 30-এ 30 করবে, ঠিক আছে? ওই জন্য বলছি রিজনিং প্র্যাকটিস পার ডে দরকার। যেটা ইজি তাকে আরও ইজি করো, আমি এইটা বারবার বলি, যেটা ইজি তাকে আরও ইজি করো, এটা আমি বারবার বলি, এটা আমি বারবার বলি। একটা জিনিস মনে রাখবে, এটা আমি কেটে দিয়ে আরেকটা কথা বলে দিচ্ছি ছোটো করে, সেটা হচ্ছে মনে রাখবে লাইট অ্যান্ড রিফ্লেকশনের থেকে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা বলছি, রাইট অ্যান্ড রিফ্লেকশন, এর থেকে কিন্তু রিফ্র্যাকশন অ্যান্ড লেন্স টাফ। রিফ্র্যাকশন অ্যান্ড লেন্স কিন্তু টাফ, কারণ লেন্সের পার্টটা তাও টাফ নয়, কিন্তু টাফ হচ্ছে রিফ্র্যাকশনের পার্টটা। রিফ্লেকশন অত টাফ নয়। রিফ্র্যাকশন পার্টে কিন্তু কিছু কৌণিক ব্যাপার আছে, সাইন আই বাই সাইন আর ইত্যাদি ব্যাপার আছে, এগুলোর জন্য তুমি রেডি তো? এইগুলো একটু ভাবো। ম্যাগনেট আছে, ম্যাগনেটের জন্য তুমি রেডি তো? এগুলো একটু ভাবো। এই সমস্ত চ্যাপ্টারগুলো মেজর ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অনেকে আমাকে পিরিয়ডিক টেবিল করাতে বলেছে পেডেও, আমি তাদেরকে বলবো যেগুলো করিয়েছি সেগুলো প্লিজ ভালো করে রিভিশন দেওয়া আগে। পিরিয়ডিক টেবিল থেকে 2022-এর পরে এনটিপিসি 2025 সারা কোশ্চেন্স আসেনি। এনটিপিসিতে যে কোশ্চেন্স পড়ে সেগুলো জিকে বেসড কোশ্চেন্স হয়, সায়েন্টিফিক জিকে। সায়েন্স আর সায়েন্টিফিক জিকের মধ্যে মারাত্মক পার্থক্য আছে। সায়েন্স আর সায়েন্টিফিক জিকে আর টোটালি ডিফারেন্ট। সায়েন্টিফিক জিকের কোনো সিলেবাস নেই, পিওর সায়েন্সের সিলেবাস আছে। রেলওয়ে বলে দিয়েছে গ্রুপ ডিতে এনসিইআরটি বেস পড়ে, টেকনিশিয়ানও তাই পড়েছে, তো এলপিতেও তাই পড়েছে, বিগত বছরেও তাই পড়েছে, এবারেও তাই আসবে। সুতরাং ওইটা নিয়ে চিন্তা করো না। পিরিয়ড টেবিল তোমাদের আসতে পারে, আমি বলিনি আসবে না। দেখো যোজ্যতা পিরিয়ড টেবিল ছাড়াও আছে। সো যোজ্যতা মানে পিরিয়ড টেবিল থেকে প্রশ্ন এসছে, এটা যে বলবে তিনি ভুল বলছেন। যোজ্যতা কিন্তু পিরিয়ড টেবিলের ব্যাপার নয়। যোজ্যতা আরও দুটো চ্যাপ্টারতে যোজ্যতা ব্যাপারটা ভেতরে ঢোকানো আছে। সো যোজ্যতা মানে পিরিয়ড টেবিল নয়। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন যদি বাই চান্স চলে আসে, আসার চান্স খুবই কম, বাই চান্স যদি আসে আমি ওই জন্য বলেছি রিস্ক নেবো না, করিয়ে দেবো। কারণ ওখানেও 1,08,00,000 স্টুডেন্টের ব্যাপার রয়েছে। সো একটা কোশ্চেন তো ছাড়া উচিত না, যদি সেটা সোজা প্রশ্নের হয়। ডেফিনেটলি সায়েন্সে যদি একটা সোজা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আমি বলবো যে তোমাদের ছাড়া উচিত নয়, ঠিক আছে? তো ব্যাপার এই হচ্ছে, টোটাল আমি তোমাদের দিলাম, বেশি কথা নেবো না। এবার মোটিভেশন যা মোটিভেশন পেয়েছো এক্ষুনি পড়তে বসো। বাইরে বেরিয়ে সিগারেট বা বিড়ি খাওয়ার দিন শেষ, গল্প করা আড্ডা মারার দিন শেষ, ফুচকা খাওয়ার দিন শেষ, জাস্ট পড়তে বসো। এই যে মোটিভেশনটা পেয়েছো, এই মোটিভেশনটাকে মোটিভেট করো। দেখো পৃথিবীতে কেউ কাউকে মোটিভেট করতে পারে না যদি না সে নিজেকে মোটিভেট করে। ঈশ্বরও তার হাত ধরে না যদি না সে নিজের হাত ধরে। এটা অলওয়েজ মাথা রাখবে। জাস্ট এইটুকুই, কালকে যা তোমাদের ডিসিশন হবে আমি তোমাদের ভিডিও করে বানিয়ে দেবো, বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।